বাংলাদেশের ছাত্র রাজনীতির এক গৌরবময় ঐতিহ্যের কথা আমরা সবাই জানি এবং আমরা সবাই জানি ব্রিটিশ আমল থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, তারপরেই কিন্তু দেখা যায় 70 নির্বাচন এবং 71 মহান স্বাধীনতা অর্জন। তারপরে আমরা ছাত্র রাজনীতির এক অসাধারণ নজির দেখতে পাই যখন 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় এবং সেখানে এদেশের ছাত্ররা কিন্তু গৌরবোজ্জ্বল এক ভূমিকা রাখেন। তো তারপরে গত 15 থেকে 17 বছর অনেকেই মনে করেন ছাত্র রাজনীতিটার জায়গাটা, এর গৌরব এবং ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে গেছে এবং তারপরে 2024-এ আমরা আবার আশার আলো দেখে আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন ছাত্র জনতা এক দফা এক দাবির মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটাতে পারলেন, সেই সময়টা আমরা ছাত্র রাজনীতি নিয়েও আবার আশাবাদী হয়ে গেছি। তো সামনে আসলে ছাত্র সংসদ নির্বাচনের যে কথা উঠছে সেটা সম্পাদনও হয়ে যাবে এমনটা আমরা ভাবছি। ডাকসুর রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, ডাকসুর নির্বাচন নিয়ে কথা চলছে। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আসলে আপনাকে স্বাগত জানাতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা SRS ইন্টারন্যাশনাল ভিডিও প্রেজেন্স টার্নিং পয়েন্টে। পুরো আয়োজন জুড়ে আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজকের বিষয়টা শুরুতেই জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন, প্রত্যাশা এবং চ্যালেঞ্জ, এই দুটো বিষয় নিয়ে শুনতে চাই। সেই বিষয় নিয়ে কথা বলতে আমরা ডেকেছি একজন নয়, দুজন নয়, তিনজন অতিথিকে আজকে এবং শুরুতেই যাকে পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে আছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার। তিনি ডিন হিসেবে আছেন জীববিজ্ঞান অনুষদে এবং অধ্যাপক হিসেবে আছেন ফার্মেসি বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবছর তিনি নির্বাচন কমিশনার হিসেবে আছেন ডাকসু 2025-এ। অনেক অনেক স্বাগত জানাই। আমার ডানে আছেন ইয়াহিয়া জিসান, তিনি আহ্বায়ক হিসেবে আছেন জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনে। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। তার পাশেই আছেন সাদিক কায়েম, তিনি সাবেক সভাপতি হিসেবে ছিলেন ঢাবি ছাত্র শিবিরে এবং এখন আছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। অনেক অনেক স্বাগত জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনজনকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আজকের বিষয়টা সবাইকে জানিয়ে দিতে চাই। আজকের বিষয়টা হলো নতুন বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন, প্রত্যাশা এবং চ্যালেঞ্জ। শুরুতেই যে কথাটা আসলো যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা গৌরবময় ঐতিহ্য ছিল, স্যারের কাছ থেকে শুনতে চাই যে বিগত দিনে নানান কারণে ঐতিহ্যের অনেকটাই ম্লান হয়েছে। অনেকে মনে করেন ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পথ বেয়ে এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি বদলে যাচ্ছে বা যাবে, এমনটাই আমরা ভাবছি। তো বাংলাদেশের এই বদলে যাওয়ার সময়টাতে কেমন ছাত্র রাজনীতি দেখতে চান সেটা একটু জানতে চাই। 24-এর গণ অভ্যুত্থানের পরে, এই জুলাইয়ের বিপ্লবের পরে ছাত্র জনতার যে বিপ্লবটা হলো, সেখান থেকে আসলে ছাত্র রাজনীতিটা কেমন হওয়া উচিত। শিক্ষক হিসাবে তো আসলে প্রথমেই যেটা বলতে হবে যে ছাত্রদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করা। তাহলে শিক্ষা গ্রহণ করার জন্য বা ছাত্র হিসাবে তাদের যে মৌলিক দায়িত্বগুলো রয়ে গেছে, যে মৌলিক কর্তব্যগুলো রয়ে গেছে, সেগুলোর প্রতি বিন্দুমাত্র অবহেলা না করে এবং সেগুলো প্রতিষ্ঠার জন্য যেগুলো করা দরকার, যেই ধরনের কাজ তুলে ধরা দরকার, সেগুলোকে প্রাধান্য দিয়ে আমি মনে করছি যে আসলে ছাত্র রাজনীতিটাকে এখন সাজানো দরকার। এর জন্য ছাত্র সংগঠনে আমি একটা আসলে বলতেই হচ্ছে যে ছাত্র সংগঠনগুলোর রাজনীতি করার পেছনে, যদিও রাজনীতি শব্দটা কিন্তু এখন অনেকটাই নেগেটিভ অর্থে চলে গেছে, আসলে যেটাকে আমরা ভয় পাই সেটা হচ্ছে অপরাজনীতি। কিন্তু বলার সময় কিন্তু আমরা বলি যে ছাত্র রাজনীতি খারাপ। আসলে ছাত্র অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে, অর্থাৎ ছাত্রদের যেই রাজনীতিটা আছে সেই রাজনীতিটা যদি করতে হয়, তাহলে প্রত্যেক সংগঠনের ভেতরে নিজেদেরকে তাদের নিজেদের যেই সমস্ত আদর্শ আছে সেই আদর্শগুলোতে আসলে ভিতর থেকে প্রথমে উদ্ভাসিত হতে হবে। তারপরে তাকে কাজে যেতে হবে, তাকে দেখতে হবে যে তার আদর্শের সাথে মিলে কি করে যেই সমস্যাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় বা শিক্ষায়তনে, সেই সমস্যাগুলোকে তারা কিভাবে অ্যাড্রেস করবে। নিজেদের মধ্যে গণতন্ত্র থাকতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য থাকতে হবে, সেইগুলো থেকেই তাকে গড়ে তুলতে হবে ছাত্র রাজনীতিটা। এটা সবচেয়ে বড়ই এখন আমি দেখি যে এই জায়গাটায় আমরা কিন্তু বেশ পিছিয়ে আছি। কারণ আমাদের সকলের ক্ষেত্রে, শুধু ছাত্র রাজনীতি না, আমরা পেশাজীবী রাজনীতির কথা বলি বা অন্যান্য জায়গার রাজনীতির কথা বলি, দেখা যায় যে জাতীয় রাজনীতির একটা হাত থাকে, যেটাকে কিন্তু আমরা বলে আসছিলাম যে লেজুর বৃত্তি রাজনীতি। আসলে আমি ব্যক্তিগতভাবে একটু আগে আলাপ করছিলাম যে আমি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে কোনো না কোনো দলের সমর্থক হব, এমনকি সেই দলের আমি একজন কর্মীও হতে পারি, একজন সংগঠকও হতে পারি, জাতীয় দলের কথা আমি বলছি, কোনো পদেও আমি থাকতে পারি। কিন্তু আমার আইডেন্টিটি, আমার পরিচয় যখন একাধিক,
তখন আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোন পরিচয়টা আমার। যেমন আমি এখানে কিন্তু আজকে একজন আলোচক হিসেবে এসেছি, আমি কিন্তু ফার্মেসিরও শিক্ষক। এখন এখানে এসে যদি আমি ফার্মেসির কোনো বিষয়ের উপর মানে কথা বলা শুরু করি, সেটি কি পরিস্থিতির সৃষ্টি করবে সেটা আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে আমার যে পরিচয়টা আছে, আমি যেখানে যেই যদি মাল্টি পরিচয় আমার থেকে থাকে একাধিক, তাহলে ওই আরেকটা পরিচয় যেন আমাকে নেগেটিভলি প্রভাবিত না করে। এটা হচ্ছে ছাত্র রাজনীতির আমি প্রথম দেখি। আর খুব খোলাসাভাবে যদি বলতে হয়, ছাত্র রাজনীতি করতে যে অনেক সময় যেটা হয়েছে বিভিন্ন কারণে, যেমন প্রথম অংশ যেটা আমি বলেছি যে কোথার থেকে বের করে এনেছে, নিপীড়িতদেরকে বের করে এনেছে, সমাজের মুক্তি ঘটিয়েছে। এর পরের ধাপে যে সমাজের বিভিন্ন কি বলবো যে যেমন যেটাকে আমরা পরে বলছি টেন্ডারবাজির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। কিন্তু তখন আমরা হয়তো প্রথম দিকে যখন ঢুকে তখন কিন্তু টেন্ডারবাজি বন্ধ করার জন্য ঢুকে, তারপরে দেখা যায় যে কেউ কেউ তার সাথে জড়িত হয়ে যায়। তো এই যে প্রচলিত কথা, অর্থাৎ আমি একটা শব্দ মাত্র ব্যবহার করেছি টেন্ডারবাজি, আমি এটা দিয়ে আসলে বলতে চাচ্ছি যে তার বাইরের যেই অন্যান্য বিষয় আছে তার সীমারেখাটাকে যদি আমরা রাখতে পারি, সেই রকম একটা ছাত্র রাজনীতি ভবিষ্যতে হোক, গড়ে উঠুক, এমনটাই আশা করছি। বাহ, চমৎকার বলেছেন। স্যারের কাছ থেকে যেটা শুনলাম যে ছাত্র রাজনীতিকে মাঝে মাঝে মানে এখন ছাত্র রাজনীতির উপরেই দোষ চলে আসে, কিন্তু আসলে জিনিসটা অপরাজনীতি, যেটা ছাত্র রাজনীতিতেও ঢুকে যেতে পারে এবং যে মূল রাজনীতি যেটাকে বলি আমরা সেটার ভেতরেও কিন্তু হতে পারে। ইয়াহিয়ার কাছে এসে এই সময়টায় যেটা জানতে চাই যে ছাত্র রাজনীতি এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে পারিবারিকভাবে, সামাজিকভাবেও এটা যে খুব ভালোভাবে দেখা হচ্ছে তাও না, এবং একটু চিন্তা থাকে। আপনারা যারা পার্টিসিপেট করছেন ছাত্র রাজনীতিতে তাদের নিয়েও কিন্তু একটা চিন্তা থাকে যে দল চেঞ্জ হলে বা রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হলে দেখা যাবে কি হবে, তারপরে আপনাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে জানতে চাই যে বদলে যাওয়া বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে আসলে কি আশা? বিগত 15 বছরে এক ধরনের ছাত্র রাজনীতির মডেল দেখেছি, সেই মডেলের আমি নাম দিচ্ছি ছাত্রলীগ মডেল। সেই মডেলে আমরা দেখেছি যে ছাত্র রাজনীতির নামে কিভাবে ছাত্রলীগ অপরাজনীতি করেছে। তারা হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ কাণ্ড, এমন হেন কাণ্ড নেই যে তারা করেনি ছাত্র রাজনীতির নাম নিয়ে। তো এই মডেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের অন্যতম একটা দায় হচ্ছে এই ধরনের মডেল থেকে বের হয়ে আসা। দ্বিতীয়ত হলো আমরা কি ধরনের ছাত্র রাজনীতির মডেল চাই। আমরা এমন একটি ছাত্র রাজনীতির মডেল চাই যেখানে সিট বাণিজ্য থাকবে না, যেখানে হল দখলের রাজনীতি হবে না, মন দখলের রাজনীতি হবে, যেখানে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না, যেখানে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ধর্ষণকাণ্ড ঘটেছে, ছাত্রলীগের সেই ধর্ষণকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তো এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা দেখতে চাই না। জাহাঙ্গীরনগরের ইতিহাসে আমরা দেখেছি মানিক সেটার 100তম সেঞ্চুরি করেছে ধর্ষণকাণ্ডে। তো এটা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একটি অভিযোগ বা এটা প্রমাণিত সত্য। তো এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা এই নতুন ছাত্র রাজনীতির মডেলে দেখতে চাই না। আমরা এমন একটি মডেল দেখতে চাই যেখানে আবরারের মতো মেধাবী ছাত্রকে শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে হত্যা করা হবে না। আমরা এমন একটি ছাত্র রাজনীতির মডেল দেখতে চাই যেখানে বিশ্বজিতের মতো ব্যক্তিকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, হল দখলের রাজনীতি থাকবে না। আমরা 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি লেজুর বৃত্তিমুক্ত ছাত্র রাজনীতি দেখতে চাই এবং এমন একটি ছাত্র রাজনীতির যে লক্ষ্য, সে লক্ষ্য হওয়া উচিত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করা এবং যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে এখন এই যে বিভাজন দেখা যাচ্ছে, এই বিভাজন থেকে সরে আসে কিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ, যদি ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতে পারি, গণ অভ্যুত্থানে অংশ নিতে পারি, তাহলে বাংলাদেশ পুনর্গঠন প্রশ্নে আমরা কেন একসঙ্গে দাঁড়াতে পারবো না, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পুনর্গঠন করতে পারবো না। একই প্রশ্ন ক্যাম্পাস পুনর্গঠনের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে সকল যারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, লালন করে, সকল শক্তিকে একত্রিত হয়ে ক্যাম্পাস পুনর্গঠন এবং বাংলাদেশ পুনর্গঠনের জন্য স্বপ্ন দেখতে হবে, কাজ করতে হবে এবং সেই কাজের বাস্তবায়নের জন্য তারা কাজ করতে হবে। আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ছাত্র রাজনীতির নামে কোনো অপরাজনীতি চলবে না, হল দখল, সিট দখলের মতো কোনো কর্মকাণ্ড
ঘটবে। আমরা সবাই হয়তো সেটাই আসলে চাই, আমরা দিন শেষে আসলে ছাত্র রাজনীতি, ছাত্রদের পার্টিসিপেশন রাজনীতিতে চাই, কারণ তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ এবং তরুণ ব্রেন, এই ব্রেনটা আসলে আমাদের রাজনীতিতে ব্যবহার আমরা করতেই চাই। আর সাদিক কায়েমের কাছে আসতে চাই এবং তার কাছে এসে জানতে চাই যে ছাত্র রাজনীতি নিয়ে এবং আগাম দিনের যে একটা ভাবনা আছে, অবশ্যই সংস্কার নিয়ে আমরা ভাবছি, তো ছাত্র রাজনীতির কাছ থেকে আসলে আপনার কি প্রত্যাশা, আপনার নিজস্ব দল থেকে কি চাইছেন? ছাত্র রাজনীতির একটা নেগেটিভ মাইন্ডসেট আমরা তরুণ প্রজন্মের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা ছাত্র রাজনীতি বলতে গত 16 বছরে ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি দেখতে পেয়েছি এবং যে পেশি শক্তির রাজনীতি দেখতে পেয়েছি, সেটা আমাদের মাইন্ডসেটে থেকে গেছে। ছাত্র রাজনীতি মানে গণরুম গ্যাস্টরুম কালচার, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি টেন্ডারবাজি, ছাত্র রাজনীতি মানে শোডাউনের পলিটিক্স, এরকম অনেকগুলো নেগেটিভ ভিশন আমাদের মাথায় মাইন্ডসেটে চলে আসে। তো 24-এর ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী আমরা বলছি আমরা ছাত্র রাজনীতির আমূল সংস্কার চাই। তো এটা কেমন হতে পারে? একটা মডেল এমন হতে পারে যে আমরা বলছি ছাত্র রাজনীতি এমন হবে, এটা হবে মার্কেট প্লেস অফ আইডিয়াস। আমরা দেখতে পাই বাজারে অনেকগুলো আইডিয়া আমাদের থাকতে পারে, আমরা এক একজন এক এক আদর্শ লালন করি। আমি শিবির করি, আমার এক ধরনের আদর্শ থাকতে পারে, আমার বন্ধুপন্থী ছাত্র সংগঠন বামপন্থী যারা আছে তাদের এক ধরনের আদর্শ থাকতে পারে, ছাত্র দলের এক ধরনের আদর্শ থাকতে পারে। আমাদের যে আদর্শগুলো আছে সেই আদর্শগুলো নিয়ে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে যাব। আমাদের আদর্শগুলো যদি তাদের ভালো লাগে তারা গ্রহণ করবে, আর যদি ভালো না লাগে তারা সমালোচনা করবে। এই ভালো লাগা অথবা সমালোচনা করা দুইটাকে আমরা সাধুবাদ জানাবো, কিন্তু আমরা কেউ এখানে হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না। আমরা মধ্যে বসে নিজেদের কনস্ট্রাকটিভ ক্রিটিক করব, কিন্তু কোনো ধরনের পেশি শক্তি প্রদর্শন করব না। তো এই 24-এর ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত আমাদের আইডিয়া নিয়ে, আমাদের পেশি শক্তির কোনো প্রতিযোগিতা হওয়া উচিত না। আর দ্বিতীয়ত আমাদের ছাত্র রাজনীতির রূপরেখাটা হওয়া উচিত মেরিটোক্রেসির ভিত্তিতে, মেধার ভিত্তিতে। আমরা আমাদের পলিসি ডায়ালগ করতে পারি, সিট রাজনীতি বা সিট বাণিজ্য যাতে না হয়। এক্স্যাক্টলি। তো আমাদের মেধার ভিত্তিতে আমরা আমাদের দেশটাকে কিভাবে বিনির্মাণ করতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হওয়া উচিত, তো এই পলিসিগুলো আমরা পলিসি ডায়ালগ আয়োজন করতে পারি, ডিবেট আয়োজন করতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রকে আমাদের পলিসিগুলো দিতে পারি। তো এই ধরনের ছাত্র রাজনীতি হওয়া উচিত। তৃতীয়ত ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্র সংসদকে কেন্দ্র করে, যেটার জন্য 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে এবং প্রতিটি জায়গায় শিক্ষার্থীরা এই দাবিতে তুলেছে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের দায়িত্ব নেবে, তাদের কথাগুলো বলবে, তাদের অধিকারের কথা বলবে এবং গণতন্ত্র চর্চা হবে। তো এই ধরনের যদি ছাত্র রাজনীতি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমাদের বর্তমান এবং ভবিষ্যতে আমরা কিছু তরুণ নেতৃত্ব পাবো যারা দেশের জন্য সৎ, দক্ষ এবং আদর্শিক হিসেবে তারা কাজ করবে এবং আগামীর সম্ভাবনা বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবে। চাকসু নির্বাচনের কিন্তু স্যার রোডম্যাপ ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে, তো সেই ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই যে জাকসু এই নির্বাচনগুলো হয়ে যাচ্ছে, এটার কি কোনো বেনিফিট সামনে দেখতে পাচ্ছেন এবং এটার কোনো চ্যালেঞ্জও আছে কিনা সেটা একটু জানতে চাই। মানে যে কোনো জিনিস তো আমাদের চাওয়া, আমাদের যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা থেকে প্রত্যাশা পূরণের পথে যে বাধাটা থাকে সেটাই চ্যালেঞ্জ। সংসদ নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত না করেও যদি আমি বলি, মূলত হচ্ছে যে ছাত্রদের শুধু নয়, আসলে জাতিরই একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের একটা নির্বাচিত প্রতিনিধিত্ব থাকবে সব কিছুতেই, যাতে কেউ ওই যেই কথাগুলো আমরা একটু আগে উচ্চারণ করলাম সেদিকে না যাই। এবং তারপরেও চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় থাকবে, সেটা আলাদা ইস্যু যে একদম নির্বাচিত হয়ে গেলেই যে তারা ফ্যাসিস্ট হবেন না এমনও কোনো কথা না। কিন্তু সেখান থেকে প্রথম কথা হচ্ছে যে তাহলে কর্তৃপক্ষের একটা দায়িত্ব থেকে যায় যে এর ব্যবস্থা করা। আসলে সেরকমই একটা জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ ঘোষণা করেছেন। এখানে চ্যালেঞ্জগুলোর মধ্যে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি যদি দুই ভাগে ভাগ করি, যে একটা হচ্ছে মানে এর ব্যবস্থাপনার দিকের চ্যালেঞ্জ আছে, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এটা যখন হবে সেই সময়ের কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আর খুব ছোট করে হলেও একটা যে এর অন্যান্য যারা আছেন, যে একটা তো হচ্ছে যে যারা নির্বাচন পরিচালনা করবেন তারা, যারা নির্বাচিত হবেন মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অথবা যারা নির্বাচন অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা, তাদের বাইরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু সরকার সহ অনেক ধরনের স্টেক হোল্ডার, কেউ কেউ সামনাসামনি আছেন, কেউ কেউ হয়তো নিভৃতে থেকে যান। এইগুলো চ্যালেঞ্জের এই কতগুলো দিক আছে। তো প্রথম যেটা বলছিলাম যে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে কি করে নির্বাচনটা হবে। যেমন আমাদের কিন্তু জাতীয় পর্যায়েও কিন্তু আমরা এখানে, যদিও জিনিসটা একটু বিপরীত দিকে চলে গেছে, যে জাতীয় পর্যায়ে যারা নির্বাচনটা আগে চাচ্ছেন তারা সংস্কারের কথা বলছেন যে পরে
করতে। আবার জাতীয় পর্যায়ে যারা সংস্কারটা আগে চাচ্ছেন, নির্বাচনটা পরে করতে চাচ্ছেন, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে বলছেন যে নির্বাচনটা আগে, সংস্কারটা পরে। তো এই দুই জায়গায় একটা মানে এই বৈপরীত্যটা আমি বললাম এই কারণে যে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, যে আসলে তাহলে যে মানে দল বা দিয়ে বলা হচ্ছে না যে আসলে তাহলে কোনটা করা সম্ভব। এর আগেও আমরাও বিভিন্ন জায়গায় যেটা মনে করি যে আসলে এই দুইটা কিন্তু একটা আরেকটার বিপরীত না। সংস্কার যে প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়াটা একটা আসলে চলমান প্রক্রিয়া। তাহলে ন্যূনতম কিছু জিনিসের জন্য কি করতে হবে, হয়তো সংস্কার প্রয়োজন হতে পারে। যেমন আমি যদি শুধু জাকসুর কথা বলি, আমার যতটুকু জ্ঞান আছে তাতে ডাকসুতেও একই ধরনের সমস্যা রয়ে গেছে। সেটা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে যে নির্বাচনটা হয়েছে কিন্তু এর আগে আমাদের ওখানে প্রায় 33 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা নির্বাচন হয়েছে, কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেই অনেকে মনে করছেন। প্রশ্নবিদ্ধ হলেও সংগঠিত করতে যে সেখানকার যে কতগুলো বিষয় ছিল সেগুলো কিন্তু উঠে এসেছে। তার মধ্যে যেমন আমাদের চ্যালেঞ্জের মধ্যে আছে যে আমাদের যে মানে বিদ্যমান যে গঠনতন্ত্রটা রয়ে গেছে জাকসুর, সেই গঠনতন্ত্রে বেশ কিছু বিষয় স্পষ্ট না, অস্পষ্ট। এখন অস্পষ্ট হলে এর উত্তর দিবেন কি? আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে হয়তো ওখানে লেখা আছে যে অমুক এর উত্তর দিবেন। এখন এই যখন একজন ব্যক্তির উপর চলে যাচ্ছে অথবা কয়েকজন ব্যক্তির উপর চলে যাচ্ছে, তখন কিন্তু যেই উত্তরটাই আসুক না কেন এটা নিয়ে দ্বিমত পোষণ করার একটা জায়গা হয়ে যাচ্ছে। এই একটা চ্যালেঞ্জ যে এই এমিকেবলি, অর্থাৎ মানে সকলের মতামত নিয়ে জিনিসটাকে কি করা, যে সমাধান করা। ছাত্র রাজনীতিতে সব থেকে বেশি যেটা প্রয়োজন, মেধা তো আছে, এই সাথে সততার জায়গাটা, নিজস্ব সহিষ্ণুতা, তো একসাথে কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন। এবং আপনারা দুজনই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ততা যেহেতু আছে, আমি একটু সেই বিষয়টাতেই আসতে চাই। জাকসু নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে আপনিও জানেন এবং স্যার বলছেন যে কোনো সময় নির্বাচন সম্ভব। তো এই বিষয়টা নিয়ে আপনার অনুধাবন আসলে কি, সেটা শুনতে চাই। প্রথমত 33 বছর পরে জাহাঙ্গীরনগরে জাকসু হচ্ছে, এটার জন্য আমরা আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থীরা আসলে আশায় উন্মেখ হয়ে আশা বেঁধেছে যে তারা ভোট দিতে পারবে। দেখুন, গত 3টা টার্ম শিক্ষার্থীরা কিন্তু, যারা নতুন ভোটার, তারা কিন্তু ভোট দিতে পারেনি। এটাও কিন্তু একটা বিষয়। অর্থাৎ ভোট দেওয়ার জন্য যে তাদের মধ্যে ব্যাকুলতা আছে, সেটা কিন্তু স্পষ্ট। এবং ছাত্র অধিকার ক্ষুণ্ণ হয়েছে। জি। আর দ্বিতীয়ত স্যার এখানে কিছু বিষয় বললেন সংস্কারের বিষয়ে। আমরা বা শিক্ষার্থীরা কিন্তু সংস্কারের বিপক্ষে নয়, পক্ষে। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয় তাহলে সেটা কিন্তু অগ্রহণযোগ্য হবে। কারণ আমরা এই নির্বাচনটা, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন অনেকদিন ধরে নেই, সুতরাং এর কিন্তু একটা চাহিদা ব্যাপক রয়েছে। স্যারের সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে গঠনতন্ত্রের 19 নম্বর ধারাতে রয়েছে যে এই গঠনতন্ত্রের কোনো অস্পষ্ট কোনো বিষয় থাকলে সেটি জাকসুর সভাপতি অর্থাৎ মাননীয় উপাচার্য স্যার কিন্তু তার ব্যাখ্যা দিতে পারবেন। তো আমরা সেটা আবেদন করেছি যে স্যার, যে বিষয়ে অস্পষ্টতা রয়েছে, যেহেতু এখানে আপনার একটা সুযোগ রয়েছে, তাহলে সেই সুযোগটা যদি আপনি কাজে লাগিয়ে তার ব্যাখ্যা প্রদান করেন তাহলে সেটা হতে পারে। সেক্ষেত্রে মাননীয় উপাচার্য স্যার সবার সাথে আলাপ করতে পারেন, বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, বিভিন্ন সংগঠন যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করতে পারেন। তবে আমরা একটা বিষয়ে গুরুত্ব দিতে চাই, সেটি হলো এই ফেসিবাদের সময়ে আমাদের অনেক শিক্ষার্থী ছাত্রলীগ কর্তৃক নিপীড়িত হয়েছে। তারা অনেক সময় ক্লাস করতে পারেননি। যারা ছাত্রলীগ করতেন না বা অন্য কোনো সংগঠন করতেন, তারা পরীক্ষা দিতে পারেনি, ক্লাস করতে পারেনি। তারা অনেকেই অনিয়মিত হয়ে গিয়েছেন বা কারো বিশেষ পরীক্ষা বাকি রয়েছে। তো আমরা দুটো সংগঠন এবং আমি ব্যক্তিগতভাবে আবেদন করেছিলাম যে স্যার, এইটা যদি বিবেচনা করা যায়, যারা রয়েছে তাদেরকে কিভাবে সুযোগ প্রদান করা যায়, যেহেতু তারা তো আসলে ফেসিবাদের নিপীড়নের শিকার তারা। তো তাদেরকে সুযোগের জন্য আমরা এটা আবেদন করেছি এবং আমরা প্রত্যাশা করি এটা সুযোগ দেওয়া হবে। বিশেষ করে অনিয়মিত যারা শিক্ষার্থী, প্রাথমিক ভোটার খসড়া সেটা থেকে অনিয়মিত শিক্ষার্থীদেরকে বাদ দেওয়া হয়েছে এবং আগামীকালকে সম্ভবত এটা চূড়ান্ত ভোটার তালিকা পাবলিশ হবে। আমরা আশা করছি সেটাতে যারা এরকম যারা পরীক্ষা দিতে পারেননি ঠিকঠাক মতো, তাদেরকেও সুযোগ দেওয়া হবে ভোটার হিসাবে। আরেকটি বিষয় বলতে চাই, জাকসুর ইতিহাসে কিছু কালো অধ্যায় রয়েছে। বিশেষ করে 73-74 সালে জাকসুর তৎকালীন জিএস দুজন ব্যক্তি
তারা নিহত হয়েছিলেন এবং 94 সালে দুঃখিত 93 সালে একটি অঘটন ঘটেছিল। এর কারণে কিন্তু জাকসু বন্ধ হয়ে যায়। তৎকালীন ভিসি সালেউদ্দিন স্যার পরপর 4টা জাকসু কিন্তু তিনি করতে পেরেছিলেন। এরপরে আর জাকসু ওই ঘটনার পরে আর হয়নি। তো আমরা আশা করি জাকসুর ভবিষ্যৎ ইতিহাসে এ ধরনের আর কোনো কালো অধ্যায় যুক্ত হবে না এবং আমরা সকল স্টেক হোল্ডার যদি একটা সহাবস্থানের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর এবং সুষ্ঠু জাকসু নির্বাচন করা সম্ভব। চলমান সংস্কার শেষ করে সাদিক কি মনে করেন ডাকসু নির্বাচন আসলে কবে হতে পারে? না, আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে 2 দফায় বসেছি। ইতিমধ্যে একটি কমিটিও হয়েছে। কমিটি সকল অংশীজনদের সাথে 2 বার বসেছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় একটি প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি নাগাদ ডাকসু রোডম্যাপ ঘোষণা করা হবে এবং মার্চ নাগাদ ডাকসু নির্বাচন করার জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ঘটনাটা হয়ে যাওয়ার যদি হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা একটা দল তৈরি করে ছাত্র সংসদের দল নির্বাচিত হয়ে যাবে এবং তারা মিলে আসলে একটা জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ক্ষেত্রে সহায়তাও করতে পারবে, একটা নতুন দলকে স্বাগত জানাতে পারবে, এরকমই আসলে আশা। তাহলে আচ্ছা, এখানে আমাদের মূল ফোকাসটা হচ্ছে মানে এই জায়গায় দেওয়া উচিত যে একটা অভ্যুত্থান পরবর্তী আমরা যে অভ্যুত্থানটা হয়েছে এখানে আপামর ছাত্র জনতার একটা অভ্যুত্থান ছিল, ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তো এই অভ্যুত্থান পরবর্তী দেশের যে তরুণ নেতৃত্ব তাদেরকে যদি আমরা তৈরি করতে চাই প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া উচিত। আমরা যদি দেখতে পাই বাংলাদেশে এখন নেতৃত্ব পর্যায়ে যারা আছে নেতৃত্ব পর্যায়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদগুলো কার্যকর না হওয়ার কারণে এখানে ব্যবসায়ীরা তারা নেতৃত্ব পর্যায়ে আছে, আমলারা নেতৃত্ব পর্যায়ে আছে। তো এই ছাত্রদের ওইভাবে প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি ডাকসুর কথা বলি, ডাকসুতে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 54 বছরে মাত্র 7 বার ডাকসু হয়েছে। ডাকসু থেকে যারা নির্বাচিত হয়েছে তারাই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তো 2019 সালে সর্বশেষ ডাকসু হয়েছে, সেখানে আমাদের যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে হয়নি। এখানে নির্বাচনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে। তো এই 24-এর পরবর্তী 25 সালে আমরা যে আশা করতেছি এই যে তরুণ নেতৃত্ব আগামী যারা বাংলাদেশ বিনির্মাণ করবে তাদেরকে যদি আমরা বের করতে চাই অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন দরকার। তো সে জায়গায় একটা কালেকটিভ কোঅপারেশন দরকার, যেটা বিষয়গুলো বারবার আসতেছে, এখানে সংস্কারের বিষয়গুলো আসছে। তো আমি মনে করি এটা যদি আমরা আরো দুইবার বসতে পারি সকল স্টেক হোল্ডারদের সাথে এবং সবার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা পরস্পর কোঅপারেশন করতে পারি তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যেতে পারে। এবং এটা এই সময় সবচেয়ে আমাদের অভ্যুত্থানের অন্যতম একটা দাবি ছিল এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে যাওয়া। তো আমরা যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তরুণ নেতৃত্ব বের করতে চাই যারা অনেস্ট হবে, যারা কম্পিটেন্ট হবে, যাদের ইন্টিগ্রিটির ব্যাপারে কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন দরকার। আর এর পাশাপাশি আরেকটা যে বিষয়, এখন অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, সবাই কথা বলার স্পেস পাচ্ছে। তো যদি সামনে আবার নির্বাচিত সরকার আসে তখন দেখা যাবে আবার বিভিন্ন ধরনের সংকট তৈরি হতে পারে, অথবা হচ্ছে ওই দলে যে ছাত্র সংগঠন থাকবে তাদের একটা দাপট থাকতে পারে। শিক্ষার্থীরা এখন যে কথা বলতে পারতেছে, তাদের যে ভয়েস রেজ করতে পারতেছে, তখন এই জায়গায় বিভিন্ন ধরনের বাধা তৈরি হতে পারে। অথবা আমরা যে এখন বলছি নতুন রাজনীতির বন্দোবস্ত করতে চাই, নতুন ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করতে চাই। এখন যে ক্যাম্পাসে একটা ফার্স্ট ইয়ার ছেলে সে এসে হলে সিট পাচ্ছে, এরপর হচ্ছে প্রত্যেকটা হল পরিচালনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মেধা এবং প্রয়োজনের ভিত্তিতে হলগুলোতে সিট দেওয়া হচ্ছে। এই যে সিস্টেমগুলো ডেভেলপ হলো, এটাকে যদি আমরা সাস্টেইন করতে চাই অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন দরকার। চলমান সংস্কার পদ্ধতির মধ্যে হলে আপনি মনে করছেন যে এখন হলে আরো ফেয়ার এন্ড স্কয়ার হবে, যদি কোনো নির্বাচিত দল এসে যায় তখন ফেয়ারনেস নাও থাকতে পারে। এটা আরেকটু আমি অ্যাড করতে চাই, এটা যদি হয়, এটা হওয়ার মাধ্যমে আমরা মানে এখানে অন্যতম একটা দাবি হচ্ছে প্রতি বছর এই ডাকসু নির্বাচন থেকে শুরু প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনটা একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে এটা যুক্ত করা। 1 বছর শেষ হবে, এরপর শেষ হওয়ার পরে আবার হচ্ছে আরেকটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, দুজনকে ধন্যবাদ জানাই। কিন্তু স্যারের কাছে শেষ প্রশ্নটা রেখে আসলে শেষ করতে চাই। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে ছাত্র সংগঠনগুলোকে আসলে কোন ভূমিকায় আপনি দেখতে চান? আসলে এটা খুব বড় পরিসরের একটা প্রশ্ন। ছাত্র সংগঠনগুলোর যেমন একটু আগেই সাদিক যেটা বলছিলেন নাকি, যে আসলে আমাদের এটা হয়ে গেছে যে মানে একই জায়গায় শঙ্কা আবার একই জায়গায় প্রত্যাশা।
এখন এই যে শঙ্কা এবং প্রত্যাশার জায়গাটায়, মানে শঙ্কাটা হচ্ছে যে আমরা কিন্তু জুলাই বিপ্লব করে আমরা একটা জায়গায় এসেছি, কিন্তু আমাদের কাছে এখন মনে হচ্ছে যে এর পরেও নির্বাচিত হয়ে যেই সরকার আসবে সে আবার আগের সরকারের মতো হয়ে যাবে, তাহলে সংস্কারও ব্যর্থ, জুলাই বিপ্লবও ব্যর্থ। সেই জায়গা থেকেই হয়তো মানে ছাত্র সংসদের নির্বাচনগুলোর কথা নিয়ে মানে উনার বক্তব্য যেটা দিলেন, তো আসলে ছাত্র সংগঠনগুলোর কিন্তু আমার মনে হচ্ছে যে আরো অনেকখানি যে জুলাই বিপ্লবের যে অভিজ্ঞতা, সেই জুলাই বিপ্লবের অভিজ্ঞতা থেকে যেগুলোকে আমরা, কারণ আমরা তো আসলে একটা নির্বাচনকে টার্গেট করলে আমরা কিন্তু টেকসই যে উন্নয়ন সেটা পাবো না। তাহলে সেই ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলোর কাছে আমার প্রত্যাশা হচ্ছে যে তারা নিজেরা লেজুর ভিত্তি রাজনীতি করবে না। এই একটা জিনিস যদি ছাত্র রাজনীতিতে তারা প্রতিষ্ঠা করতে পারে, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা ছাত্র, তাহলেই কিন্তু হয়তো অন্যান্য যেই আমরা সমস্যার কথা বলছি সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাদের কাছে প্রথম এবং প্রধান প্রত্যাশা হবে হচ্ছে যে তাদের সবকিছু আবর্তিত হবে, এক, তারা শিক্ষা এবং গবেষণা কেন্দ্রিক হয়ে, দুই, রাষ্ট্রীয় পর্যায়ে তারা যেই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করতে যাবে সেখানে তাদের এই অংশগ্রহণটা যেন কোনো রাজনৈতিক দলকে অসুবিধা করার জন্য যেন না হয়। অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আজকে আমরা বেশ একটা গঠনমূলক আলোচনায় করতে পেরেছি এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেক আশার বাণী আজকে উঠে এসেছে। তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। দর্শক, আমার মনে হয় যে এই যে আগাম ছাত্র সংসদ নির্বাচন, তা নিয়ে অনেক রকম মত এবং মতের বিভেদ থাকলেও 2024-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং তাতে ছাত্র জনতার যে পার্টিসিপেশন, এটার পরে এই সময়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা বেশ আশার আলো দেখছি এবং আমরা চাইছি যে ছাত্র সংসদ নির্বাচনটা খুবই ফেয়ার ভাবে, খুবই সুষ্ঠুভাবে যাতে সম্পাদিত হয় এবং তা থেকে আসলে ইউনিভার্সিটির পরিবেশ এবং দেশের পরিবেশে আমার মনে হয় উপকারী হবে। তো ছাত্র সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।